আপনি বিয়ে করছেন, তাহলে আপনি জামাইয়ের বাসায় কেন উঠবেন না? আমরা তো ফ্যামিলিকে না জানাই বিয়ে করছিলাম। ও বলছিল একটা বেবি হলে ওর ফ্যামিলিকে জানাবে, তারপর আমাদেরকে ওরা আপনি ফ্যামিলিকে না জানাই কেন বিয়ে করলেন? ভাইয়া ও বলছিল যে মানে মানে আমাদের সবই ও বলতেছে, আপনার নিজের কোনো সে ছিল না। না, আমি ও যা বলতো সেটাই মেনে নিতাম, অন্ধের মতো বিশ্বাস করতাম। এবং বাচ্চা হওয়ার সময় আপনার পাশে থাকে নাই। না আসে না, আমার ছেলেটা হওয়ার সময় আমার ছেলেটা পেটে থাকতে আমাকে লাথি মেরে ফেলে দিছিল। অল্পের জন্য আমার ছেলেটা নষ্ট হয়নি, তখন আমি ওদের বাড়িতে বেড়াতে গেছিলাম। পরে আমি ওদের থানায় চলে গেছিলাম যে আমার বাচ্চাটা যদি নষ্ট হয়। আমি হাসপাতালে গেছি, হাসপাতাল থেকে পুলিশের কাগজ নিয়ে আমি থানায় গেছি। হচ্ছে আমার ছেলে থেকে আমাকে যে লাথি মারলো, এরপরে বহুবার আমাকে সে মোবাইলে রিকোয়েস্ট করছে। 6 মাসের সময় সে আমাকে রিকোয়েস্ট করছে আমি যেন সিজার করে ছেলেটাকে মেরে ফেলি। মানে কি ছেড়ে এই দিতাম না। ঢঙের কাদা কাইদেন না। একবার চিন্তা করে দেখেন তো, আপনার ব্যাংকে অনেক টাকা আছে, তাহলে কি হতো? আপনার মার যদি অনেক টাকা থাকতো, তাহলে এইসব কথা শুনতে হইতো? না আপনার যদি অনেক ইনকাম থাকতো, তাহলে কি জামাইয়ের মুখোমুখি তাকায় থাকা লাগতো? না তাইলে ঢঙের কাদা কাইদে লাভ কি? 2 পয়সা নিজে ইনকাম করেন। এই পুরো গল্পে আপনার জন্য তার ভালোবাসা কই? আপনি যে বলতেছেন তার ভালোবাসা পেলে আপনি গলে যান, কোথায়? একটু ভালোভাবে কথা বলে, বউ সোনা লক্ষ্মী এগুলি বলতে আমি গলে যেতাম। এসে একটু জড়াই ধরতে আমি গলে যেতাম। মানে আমার কাছে এটাই ভালোবাসা মনে হতো। আসলে আমি তো আগে দেখি না যে ভালোবাসাটা কি। আমি মনে করতাম যে এরকম একটু জড়ায় ধরে একটু ভালোভাবে কথা বলে এটাই হতো ভালোবাসা। আমার তো আর মানে ওর মধ্যে তো আর অনেকে নাই যে আমি জানবো যে কোনটা কিভাবে কি করে। যেটা বলতো সেটাই আমি অন্ধের মতো বিশ্বাস করে নিতাম। সুখের সংসারে কখন যে আগুন লাগে আমরা কেউ জানি না। আজকের এই গল্পটা সেরকম। আমাদের ছোট একটা প্ল্যাটফর্ম, আমরা চেষ্টা করছি বড় বড় সব ব্যাপারগুলো নিয়ে কথা বলার জন্য। আপনার সমর্থন সহযোগিতা দরকার। সাবস্ক্রাইব করবেন, লিখবেন এবং জানাবেন যদি আপনি আসতে চান। বোন, কি নাম আপনার? আমার নাম ববি তালুকদার, ডাকনাম তাসলিমা। তাসলিমা, জামাইকে তো বিদেশ পাঠিয়েছিলেন, জি 2টো বাচ্চা আপনার, জি কিন্তু জামাই এখন আরেকজনের সাথে সংসার করতেছে। জি। কেমনে, কি হইল? আমি জানি না ভাই, আমার প্রথম বেবিটা হওয়ার পর থেকে আমি বুঝতাম যে আমার উপর অনীহা, আমাকে মারধর করতো। প্রথম বেবির আগে ঠিক ছিল? প্রথম বেবির আগে ঠিক ছিল, মানে সব ঠিক ছিল? সব ঠিক ছিল বলতে খরচটা দিত না, কিন্তু মুখের ভালোবাসাটা ঠিক ছিল। মানে ভালোবাসা খরচ দিত না কেন? খরচ দিত না, ওর নাকি ইনকাম কম ছিল, আমি উল্টা ওকে দিতাম। এটা কি প্রেমের বিয়ে ছিল? জি, আমরা 3 বছর প্রেম ছিল। যখন প্রেম করতেন তখন দেখছেন যে ও কি করে না করে? জি দেখছি, তখন ও স্টুডেন্ট ছিল। স্টুডেন্ট বিয়ে করেছিলেন আপনি? জি। কেন? আমি বিয়ে করি, ও ডিসেম্বরে চাকরি নেয়, আমরা মার্চে বিয়ে করি। ডিসেম্বরে চাকরি নেয়, মার্চে বিয়ে করেন? জি। তার মানে তো চাকরিজীবী বিয়ে করছেন আপনি। হ্যাঁ, তখন ওর বেতন 17-18 হাজার টাকা ছিল। তো আপনি তার ঘরে উঠে যান নাই কেন? ও বলছিল আমাকে যে তুমি এখানে থাকো, আমি মিরপুর থাকি, আমি জব করতাম। বলতো তুমি এখানে থাকো, যেহেতু তুমি একটা জব করতেছো, তুমি এখানে থাকো, আমি মিরপুর থাকি, আমি সপ্তাহে সপ্তাহে বা 2-1 দিন পর পর আসবো। ও মিরপুরে কেন থাকতো? ও মিরপুরে মেসে থাকতো, ওর নাকি এখান থেকে জার্নি করতে কষ্ট হতো। আমি তো ভাইয়া আফতাবনগরের বাইরে কিছুই চিনতাম না, যে মিরপুর কত দূর এটাও আমি জানতাম না, যে কতটুকু দূর। আমাকে বুঝাইতো মিরপুর যেতে 2-3 ঘন্টা লাগে, রাত 12টায় ছুটি হয়ে আসে। আপনি বিয়ে করছেন, তাহলে আপনি জামাইয়ের বাসায় কেন উঠবেন না? আমরা তো ফ্যামিলিকে না জানাই বিয়ে করছিলাম। ও বলছিল একটা বেবি হলে ওর ফ্যামিলিকে জানাবে, তারপর আমাদেরকে ওরা। আপনি ফ্যামিলিকে না জানাই কেন বিয়ে করলেন? ভাইয়া ও বলছিল যে মানে মানে আমাদের সবই ও বলতেছে, আপনার নিজের কোনো সে ছিল না। না, আমি ও যা বলতো সেটাই মেনে নিতাম, অন্ধের মতো বিশ্বাস করতাম ওকে। বিয়েতে ওর আমার মামা শ্বশুর ছিল, আমাদের বিয়েতে আমার মামা শ্বশুর ছিল, আমার শাশুড়ি চাচাতো ভাই ছিল। আপন ভাইও না? না, আপন ভাই, মানে আপন কেউই ছিল না? আপন কেউ ছিল না। তারপর তাহলে তো ঝামেলা তো শুরু থেকেই শুরু করছেন। জি। দেন তারপরে আমাদের বিয়ে হলো, বিয়ের পরে ওখানে থাকলাম, এখানে থাকলাম, সপ্তাহে সপ্তাহে আসতো। তারপরে আস্তে আপনি আস্তে যাইতেন ওর এখানে? না, আমি যেতাম না, ও তো ছেলেদের মেসে থাকতো, আমি যেতাম না। ওইটা তো বলছে, আপনি গিয়ে দেখছেন যে ছেলেদের মেসে থাকে আমি কিনা? বহুবার যাইতে চাইছি, বলে ওখানে যাইও না, বাড়ি মানে জান নাই সেটা বলতেছে। আপনি একটা পুরুষে বিয়ে করলেন, যাইলেনও না, সে কই থাকে দেখলেনও না, না। আমি এবং এই গল্প কেউ বিশ্বাস করবে? ভাইয়া আমি প্রমাণ দিতে পারবো সব। প্রমাণ দিয়ে লাভ কি? মানে কোনো গাধা গরু অন্ধও তো এই কাজ করবে না। আমি আসলে মানে আমি অন্ধ ছিলাম, আমি এত অন্ধ ছিলাম, আমাকে এমন ভাবে চোখে পুট্টি পরে রাখছিল, মানে মানুষ হিপনোটাইজ করে যেরকম, যে যা বলতো তাই বিশ্বাস করতাম, এরকম ছিলাম আমি। যা বলতো তাই অন্ধের মতো মেনে নিতাম, যা বলতো তাই অন্ধের মতো মেনে নিতাম। দেন আসা যাওয়ার পরে এইভাবে আস্তে আস্তে 1 বছর পরে আমার একটা মেয়ে বাবু হয়। তো মেয়ে বাবু হওয়ার পর আমি 2 মাসের লিভে ছিলাম, আবার ডিউটি জয়েন করি। তো তখন 2 মাস মে মাসে আমি জানতে পারি, 2019-এর মে মাসে জানতে পারি যে ও বিভিন্ন সম্পর্কে জড়িত। মানে আপনি প্রেগনেন্ট হওয়ার পর থেকে সে আলাদা সম্পর্কে জড়িত? হ্যাঁ, জড়িত ছিল, কিন্তু আমি জানতে পারি বাচ্চা হওয়ার পরে। বাচ্চা হওয়ার পরে, যে ইভেন যেদিন আমার বাচ্চা হয়, ঢাকা মেডিকেলে আমার বাচ্চা হয়, আমার মেয়েটা হয়,
সেদিন ও শুক্রবার ছিল, ওর অফিস ছুটি ছিল, ওকে ফোন দেওয়া হয়েছে দুপুর 11টায় যে তোমার বউয়ের পেইন উঠছে। আমার সিজার হয় রাত্রে 1:40 ঢাকা মেডিকেলে। ওই দিন ও রাত 10টা না 11টার সময় ঢাকা মেডিকেলে উপস্থিত হয় এবং ভোর হতে হতে আবার চলে যায়। তার মানে যেদিন আমার ছুটি হয় সেই দিন আবার এসে আমি বলছি যে বাবু ঠান্ডা লাগতেছে, পরে 2-3 সেট কাপড় কিনতে যায়। এর মধ্যে সে আর হাসপাতাল আসেনি এবং হাসপাতালে কোনো খরচও সে বহন করেনি। আমার অফিসের যারা কলিগ ছিল তারা 5,000 10,000 যে যেভাবে পারছে সে সেভাবে আমার হাসপাতালের খরচ দিছে, সে হাসপাতালে কোনো খরচও দেয়নি। এবং আপনি এটাকে স্বামী বলছেন? হ্যাঁ আমি বলতেছি না, মানে আমি মানে তার কাছে সবসময় সে যা বলতো তাই। এটা আমার বোকামি, আপনারা বলতে পারেন যে এই যুগের মেয়ে হয়ে। তারপরে বোকামি না, নিজের কোনো দুর্বলতা না থাকলে এই কাজ কেউ করবে না। আমার কোনো দুর্বলতা নাই ভাই, আমার দুর্বলতা আপনি কি একটাই আগে কি 3-4টা জানেন? বিয়ে করছিলেন? না ভাই, আমার একটাই দুর্বলতা, আমার বাবা নাই। আমার বাবা, এটা আপনার দুর্বলতা না, না, আমার সবারই বাবা বাবা থাকে নাই। না। ও বলে যে আমার বাবা নাই, আমাকে কথায় কথায় বলে তোর কি আছে, তুই আমাকে কি করবি, তোর বাপ নাই ভাই নাই, তোদের কোনো সম্পদ নাই কিছু নাই, তোর চাকরিটা ছাড়া তোর কিছুই নেই। সবাই আমাদের বাপ মা চলে যায়, বাপ মারও বাপ মা মরে যায়, এরপরে এটা তো আমাকে স্বাভাবিক। যখন মারধর করে আমি যদি কিছু বলি তখন বলে যে মারধরও করে আবার? মারধর বহুবার করছে, আমি এর জন্য জিডিও করছি থানায়। বাহ, জিডিও আপনি তো হেভি ভালো বউ। আমার মার গায়ে পর্যন্ত হাত তুলছে ভাই একবার, মানে আমাকে এবং আপনি সেটা সহ্য করছেন? মেরে ফেলার। আমি পরে জিডি করছি, তারপর দিন গিয়ে। আপনার কথা শুনতে তো আমার শুরুতেই বিরক্ত লাগতেছে। দেন প্রথম বাচ্চা হইলো, বুঝলেন না তো কিছু, তারপর? প্রথম বাচ্চা হলো, বা প্রথম বাচ্চা হওয়ার পরে আমি প্রথম বাচ্চাকে নিয়ে আবার জব রানিং করলাম। আমার আম্মা বাচ্চাটাকে দেখাশোনা করে, অফিস থেকে এসে ব্রেস্ট ফিডিং করা যেতাম। তো এইভাবেই চলতেছে। আমি তখন থেকে ওকে টাকা দেওয়া একটু কমাই দিলাম। 2015 তখন আপনি থেকে টাকাও টাকা দিতেন? দিয়ে- হ্যাঁ 2015 থেকে টাকা দিয়ে ওনা চাকরি আসতেছি। করতো? ওনা চাকরি করতো। ও বলতো কি যে এটাই হয় না, ওর নাকি এখানে ঋণ ওখানে ঋণ ওখানে ঋণ। আজকে বসুন্ধরা গিয়ে একটা প্যান্ট পছন্দ হয়েছে 2,000 টাকা। আমি বিশ্বাস করেন ওর সাথে সম্পর্কের পর থেকে কয়টা কাপড় কিনছি আমার মনে নেই। আমি ওকেই সবসময়, ওর আজকে মোবাইল পছন্দ হয়েছে কালকে এটা পছন্দ, মানে আমার উপার্জনে যতটুকু টাকা ছিল সবটাই আমি ওকে দিতাম। আর আমার আম্মা ফুড ডেলিভারি কাজ করতো, মানে বিভিন্ন জায়গায় লোক খাওয়াইতো, এভাবে আমাদের সংসারটা চলতো। আর আমার উপার্জনের ম্যাক্সিমাম টাকাটাই ওকে দিতাম, এভাবেই মানে চলতেছিল। তো বেবি হওয়ার পরে টাকা দাও কমাই দিলাম, যেহেতু বেবির একটা খরচ, বেবিকে ডিব্বার দুধ খাওয়াইতে হয়, ডাইপার লাগে, টিস্যু লাগে, বেবির একটা খরচ, ডাক্তার। তখন থেকেই শুরু হলো ঝামেলা। টাকা দাও যখন থেকে কমাই দিলাম, মারধরের মাত্রা বেড়ে গেল। বেবি পেটে থাকতো মারতো, মারধরের মাত্রা বেড়ে গেল। বিভিন্ন জায়গায় রিলেশন করতো, ধরা খাইলেই বলতো এই যে মেয়েটাকে এখন বিয়ে করছে ওই মেয়েটার সাথে 2021-এ আমার হাতে ধরা খাইছে। তখন আমাকে কি বুঝাইলো যে ওই মেয়ের সাথে, মানে ফেসবুকে কিছু ওদের ছবি ভাইরাল হয়েছিল, তখন আমাকে বুঝাইলো যে ওই মেয়ের বয়ফ্রেন্ড নাকি এগুলি নাকি ওদের ছবি ভাইরাল হয়েছিল? মানে ওদের ছবি ওর বন্ধুরা ভাইরাল করছিল। ও ওই মেয়ের সাথে প্রেম করে, ওই ছবি ওর বন্ধুরা ভাইরাল করছিল। কিরকম মানে কিরকম ছবি? কিরকম ছবি বলতে দুজনের একসাথে ছবি এবং মেয়েটার একটা নোংরা ছবি। ওকে। তো যাই হোক ভাইরাল হলো। যখন আমি তাকে বললাম যে বাসায় ডাকলাম, বকা টকা দিচ্ছি একটু, যেগুলো কি করলো, আমার শ্বশুরের মান সম্মান রাখতেছো না, আমি তোমাকে প্রেম করে বিয়ে করলাম, আমি তোমার পরিবারের মুখ দেখাতে পারবো না, যে কেন। ও তাও বলতেছেন শ্বশুরের মান সম্মান রাখতেছেন, হ্যাঁ, আপনার নিজের কোনো সে নেই? আমি বলছি যে আমার ফ্যামিলিও তো আমাকে বলবে, আত্মীয় স্বজনরা, যে কি ছেলেকে বিয়ে করলি, এখন তোকে রেখে এই অমুক জায়গায় প্রেম করে। এখন পরবর্তীতে সে আসলো, এসে সে আমার কাছে বলতেছে আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও, আসলে আমি ওর সাথে প্রেম করি না, ওর বয়ফ্রেন্ডের সাথে ওর ঝগড়া মেটানোর জন্য কিছুদিন ওর বয়ফ্রেন্ডের সামনে আমরা অভিনয় করছি। আমি বলছি অভিনয় করলে মানুষ এইরকম এত ক্লোজলি ছবি তুলে? অভিনয় করলে এত ক্লোজলি ছবি তুলে কিছু না, তুমি ওই মেয়ের নাম্বার দাও আমাকে, ওই মেয়ের ঠিকানা দাও, আমি ওই মেয়ের সাথে দেখা করে সরাসরি কথা বলি। বল না দেখো ওর ফ্যামিলিতে অশান্তি হবে, ওর মা ওকে মারধর করবে, থাক তুমি। আমি কি ফেসবুকে যে ভাইরাল হলো সেটা কিছু হবে না, আমি এটার জন্য মামলা করবো। তো আমি আরেকটু বুঝাইলো, আসলে আমি যত রাগ করি ও এসে আমাকে একটু বুঝাইলে, বা আমাকে যদি একবার জড়ায় ধরে আমি শেষ, গলে যাই। তো পরে এটা ঠিক হয়ে গেল। পরবর্তীতে আমি আবার মানে ওর সাথে রেগুলার কথা বলতে থাকলাম যে ওর মেয়ের সাথে রিলেশন ছিল, বল না। তারপরে আবার অনেক মেয়ের সাথে রিলেশন, ওর মেস থেকে জানতে পারলাম কিছুদিন পরে যে সিথিয়া নামের এক মেয়ের সাথে ও মেসে নাকি ওই মেয়েকে রাখছিল, পরে নাকি বাড়িওয়ালা মেস থেকে ওকে বের করে দিচ্ছে। এরকম হসপিটালে কাজ করে একটা মেয়ে, হসপিটালের নামটা আমি আপনাকে পার্সোনালি বলবো, মেয়েটার নাম হচ্ছে, ওই মেয়েটার কাছ থেকেও সে নাকি এরকম 80-90 হাজার টাকা খাইছে। তো ওই মেয়ের চেন বিক্রি করে, ওই মেয়ের বাবার আবার প্যারালাইসিস, মানে সে বহু মেয়েদের কাছ থেকে টাকা খাইছে। তাদের এলাকার তার কি প্রেম আছে? দুই বাচ্চার মা, ওই বাচ্চার মার সাথে সে রিলেশনে ছিল। ওই মেয়ের সাথেও নাকি ওই মেয়েকে অনেক বড় বড় কথা বলছে, তার নাকি দুবাই ব্যবসা আছে, হ্যান ত্যান। এখন পর্যন্ত 6টা নাম নিয়েছেন আপনি, আরো আছে এরকম কাণ্ড?
আছে। বাহ, বলেন। তো যাই হোক, আমি এগুলি সব জানলাম। আমি বিয়ের পরপরই তার নেশার কথা জানছি, জানার পর তাকে মানা করছি, সে বলছে আর করবে না। নেশা? কিন্তু কি সে নেশা? আমার সামনে বসে খাইছে, আমার সামনে বসে বসে খাইছে। আপনি এটা সহ্য করছেন? ভাই আমাকে হয়তো মানে সবাই হয়তো মানে সাধারণ জনগণ হয়তো অনেক গালাগালি করবে, আসলে আমি যে কেন সহ্য করছি আমি নিজেও জানি না। মানে আমি এত অন্ধ ছিলাম, এত অন্ধ ছিলাম, চোখ থেকেও আমার চোখ ছিল না। মানে ও যেটা করতে এটাই ঠিক। আমার মনে হয় ও যদি আমার সামনে মানে আমাকেও যদি মেরে ফেলতাম, মনে হয় এটাও সহ্য করে নিতাম যে ঠিক আছে, মেরে ফেলছে তো ফেলছে। এই ঘটনার পরে আপনার একটা বাচ্চা কেন নিলেন তাই এত কিছুর পরে? ভাই এত কিছুর পরে মানে ও শুধু মুখের ভালোবাসাটা আমাকে দিত, মানে খারাপ ব্যবহারও করতো, অকথ্য ভাষায় গালিগালাজ মা তুলে ম্যাক্সিমাম টাইম আমাকে বলতো কি যে তুই কি তোর মায়ের মতো স্বামী ছাড়া হইতে চাস? তোর মা যদি ভালো মহিলা হইতো তাহলে কি তোর বাবা তোর মাকে ছেড়ে দিত? তুই ওইটা চাস? না চাইলে চুপচাপ আমি যা বলবো তাই সহ্য করবি। ইভেন আমি আপনাকে স্ক্রিনশটও দিচ্ছি যে আমার হাতের পুতুল হয়ে থাকতে পারলে থাকবি, না থাকতে পারলে চলে যাবি। তাই আমি ভাবতাম যে না, আমার ভালোবাসার মানুষকে ছেড়ে আমি কখনো যাবো না। আর আমার তো কোনো অপশন নাই ভাই, আমার বাবা নাই, ভাই নাই, আর আমার এরকম কোনো মানুষও নাই যে যার কাছে আমি যাবো। আমার এরকম কোনোদিন আমি চিন্তা করিনি। ইভেন এখন পর্যন্ত আমি চিন্তা করতেছি না যে আমি কারোর কাছে যাবো সে ছাড়া আমি কারোর কথা ভাবতেও পারি না। তো এইভাবে চলতেছে। তো আমার শ্বশুর যখন 2022-এ আমাকে বললো যে শ্বশুরকে রেগুলার বিচার দিতাম, এবং শ্বশুরের কথাটা হচ্ছে গিয়ে শ্বশুরকে যখন আমি এই ছবিগুলি দেখাইছি, প্রুফ দেখাইছি যে বাবা দেখেন এই অবস্থায় মেয়ের সাথে প্রেম, এরকম অনেক মেয়ের সাথে প্রেম, আমার শ্বশুর ডিরেক্টলি আমাকে বলছে যে করতেই পারে, এই বয়সে এটা হয়, এরকম অনেকেই করে, দেখবা 5-7 বছর পর ঠিক হয়ে গেছে, আবার তোমারটা তোমার কাছে ফিরে আসবে। ইভেন যখন বিয়ে করলো তখন আমি ওনাদেরকে জানালাম, ওনারা বললো 10টা করুক তোমার সমস্যা কি, 10টা করুক তোমার সমস্যা কি? তার মানে 10টা করুক, বলে ইসলামে তো আছে বিয়ে করা। আমি বলছি বাবা চালাতে পারলে করুক। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি কেন 10টার সাথে আমি সংসার করবো? আমি তো সতীন দেখে আসি নাই, আমি সতীন দেখে বাবা কেন সংসার করবো? মারধর সহ্য করছি, ভরণ পোষণ দেয়নি সহ্য করছি, আমাকে না বলে বিদেশ গেছে এটাও সহ্য করছি, কিন্তু বিয়ে করছে এটা কি সহ্য করা যায়? বিদেশে চলে গেছে আপনাকে না বলে? তখন বিদেশ চলে গেছে, বিদেশ যাওয়ার পর আমি তার বিয়ের কথা জানতে পারছি। বিদেশ যাওয়ার পরে শুনছেন যে সে একটা বিয়ে করছে? হ্যাঁ, এই দেশে এসে বিয়ে করেছে, এই মেয়েটাকে বিয়ে করছে, বাহ। যে মেয়েটার সাথে তার এই যে এই ছবিগুলো, সেই মেয়েটাকে এসে বিয়ে করছে। মেয়েটার নাম হচ্ছে ফার্মগেট তেজকুড়িপাড়া। ওকে। আমি সেদিন ওর দোকানেও গেছিলাম, দোকানে গিয়ে খবর নিয়ে জানতে পারি ও কাজ করে নামে একটা দোকানে, আপনার ইসে চিনি আমি, ওর মালিকরাও চিনি। হ্যাঁ একটা কাজ করতো। ওখান থেকে আমার স্বামী বিদেশ যাওয়ার 1 মাস আগে 1 মাসের ছুটি নিছে, বলছে হাজবেন্ড বিদেশ যাবে। আবার এখন আমার স্বামী যে বিদেশ থেকে আসছে 12 তারিখে, এখনো আবার 2 মাসের ছুটি নিছে, যে আমার হাজবেন্ড বিদেশ থেকে আসছে, আমার ছুটি লাগবে, এবং আমার হাজবেন্ড ওর কাছেই আছে। এসে আমাকে একটাবার বলেওনি পর্যন্ত যে আমি আসছি, বাচ্চাগুলির সাথে দেখা করেনি। ইভেন আমার মেয়ে যখন ফোন দিয়ে জিজ্ঞেস আপনি করছে 2টা বাচ্চা কেন নিলেন? ভাইয়া 2 নম্বর বেবিটা নিছি, ও যখন বিদেশে যায় তখন ও আমাকে বুঝাইলো যে মানে আমি ওকে যেতে দিব না। আমি বলছি না তুমি বিদেশ যাবো না, কারণ আমি বিদেশি ছেলের কাছে বিয়ে বসিনি, আমি হাজবেন্ড দূরে থাকতে দিব না। এমনিতেই তুমি আমাকে রেখে এতদিন দূরে থাকতা, মাসে একবার 15 দিনে একবার আসতে, এরপর তুমি যদি একেবারে বিদেশ যাও 5 বছর আমি তোমাকে দেখতে পাবো না, তোমার কাছে তো আমি থাকি শুধু তোমার একটু ভালোবাসার জন্য, সেটাও যদি আমি না পাই তাহলে কিভাবে? কারে পাগল, বিদেশে গেলে কি ভালোবাসা শেষ হয়? ভালোবাসা বাড়ি। আমি ওখানে গেলে তোমাকে খরচও দিব ঠিকঠাক মতো, আর শুনো তোমার না চাকরি করার দরকার নেই, আমি তোমাকে কিছু টাকা দিব না, তুমি ওটা দিয়ে বিজনেস করো ঘরে বসে, তুমি তো অনলাইন ভালো জানো, অনলাইনে বিজনেস করবো ঘরে বসে, যে তোমার বাইরে না যেতে হয়। তেমন বিশ্বাস করে নিচ্ছি, ঠিক আছে। আমার শ্বশুর বললো বিদেশ গেলে খরচ ঠিকঠাক মতো দিবে, না দিলে আমি দিব। তো পরে ও করলো কি, আমার ফুপা শ্বশুর আছে, সে থাকে দাম্মামে থাকে। তো আমার ফুপা শ্বশুরের কাছে বিদেশ পাঠাই দিল। বিদেশ পাঠাই দেওয়ার পরে 2 মাস তার কোনো যোগাযোগ নাই। শ্বশুরের কাছে ফোন দিয়ে কান্নাকাটি করে যাওয়ার সময় আমাকে শুধু একটা ভয়েস দিয়ে গেছে। এখানে যাওয়ার মধ্যে একটা ঘটনা আছে, সেটা হচ্ছে গিয়ে ও যেদিন বিদেশে যাবে তার 3-4 দিন আগে আমি জানতে পারি, মানে 21 তারিখে আমি জানতে পারি যে ও বিদেশ যাবে 24 তারিখে। তা আমি ওকে বললাম যে অনেক হাউমাউ করে কান্না করছি 1 ঘন্টার মধ্যে, যে তুমি যে বিদেশ যাবো আমাকে একটাবার বললা না, আমি তো তোমাকে পারমিশন দিছি বিদেশ যাওয়ার, তুমি 24 তারিখে যাবে এটা আমাকে বললা না কেন? বলে রাখা ভালো, আমার ছেলে 16 তারিখে হয়েছে, ও 24 তারিখে বিদেশ চলে গেছে, মানে আমার ছেলে হওয়ার 8 দিন পরও বিদেশ চলে গেছে। বিদেশে গেছে, ওর ভিসা আসছে, চলে গেছে, ও চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে গেছে। যাওয়ার সময় আমাকে একটা ভয়েস দিয়ে গেছে, আর তাসলিমা ভালো থেকো, বাচ্চাদের খেয়াল রেখো, আমি তোমার খোঁজ খবর নিব। বলে যেতে পারলাম না তাসলিমা, আমার ফ্লাইট তো 26 তারিখে ছিল, ইমার্জেন্সি ফ্লাইটে টিকিট পাইছি, আমি 24 তারিখে চলে গেলাম, 26 তারিখে ফ্লাইটটা ক্যান্সেল হয়েছে। আমি তো ভাই এত কিছু বুঝি না যে ফ্লাইট ক্যান্সেল করা যায় কিনা, এয়ারপোর্ট সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই। যাই হোক ও চলে গেল। তা আমি আবার ওকে ভয়েস দিলাম যে চোরের মতো গেলা কেন, একটা আবার বলে যাইতা, গতকালকে রাত্রেও তো তুমি জানতা, গতকালকে রাত্রে বলতা, অন্তপক্ষে একটু ভালো মন্দ কথাটা তো বলতে পারতাম। ও করছে কি, যখন এই তো ও বিদেশ গেল, আর বিদেশ যাওয়ার আগে আমার সিজার যখন হয়, আমার আফতাবনগর মডেল ক্লিনিকে আমার সিজার হয়,
সিজারে আমি এবং আমার সৎবোন আছে, যে আমার সৎবোন আমার মা, আমরা নিজেরাই ভর্তি হই। স্ট্রেট ইউনিভার্সিটি থেকে ব্লাডের ডোনার ম্যানেজ করি, আমি নিজেই নিজের ব্লাড নেই, নিজেই পরীক্ষা করি, নিজেই ভর্তি হই, নিজেই চিকিৎসা করাই। ও তখনও ফার্মগেট ছিল, ও তবুও আমার এখানে আসেনি যে আমার বই বাচ্চা হচ্ছে। এই পুরো গল্পে আপনার জন্য তার ভালোবাসা কই? আপনি যে বলতেছেন তার ভালোবাসা পেলে আপনি গলে যান, কোথায়? একটু ভালোভাবে কথা বলে, বউ সোনা লক্ষ্মী এগুলি বলতে আমি গলে যেতাম, এসে একটু জড়াই ধরতে আমি গলে যেতাম। মানে আমার কাছে এটাই ভালোবাসা মনে হতো। আসলে আমি তো আগে দেখি না যে ভালোবাসাটা কি, আমি মনে করতাম যে এরকম একটু জড়াই ধরে একটু ভালোভাবে কথা বলে এটাই হতো ভালোবাসা। আমার তো মানে ওর মধ্যে তো অনেকে নাই যে আমি জানবো যে কোনটা কিভাবে কি করে, যেটা বলতো সেটাই আমি অন্ধের মতো বিশ্বাস করে নিতাম। তো আসলো না, 16 তারিখে আমার সিজার হইলো, এবং আল্লাহ বাচ্চা হওয়ার সময় আপনার পাশে থাকে নাই? না আসে না। আমার ছেলেটা হওয়ার সময়, আমার ছেলেটা পেটে থাকতে আমাকে লাথি মেরে ফেলে দিছিল। অল্পের জন্য আমার ছেলেটা নষ্ট হয়নি, তখন আমি ওদের বাড়িতে বেড়াতে গেছিলাম। পরে আমি ওদের থানায় চলে গেছিলাম যে আমার বাচ্চাটা যদি নষ্ট হয়। আমি হাসপাতালে গেছি, হাসপাতাল থেকে পুলিশের কাগজ নিয়ে আমি থানায় গেছি। থানায় যাওয়ার পরে ওখানে ওরা আমাকে অনেক বুঝাই টুঝে আমার বাসায় নিয়ে আসছে যে কেস করো না, ছেলেটা সামনে বিদেশে যাবে, তুমি কেস করো না, তোমারই তো স্বামী ক্যারিয়ার নষ্ট হবে বাচ্চাটা পেটে, এই সে বলে ওরা আমাকে বুঝায় বাসায় নিয়ে আসে। নিয়ে আসার পরে আমার শ্বশুর আবার আমাকে ঢাকা পাঠাতে, যে যাও ঢাকায় যাও, দুজনে আবার চাকরি করে খাও। পরে আমরা ঢাকায় চলে আসি, মানে আমাকে এসে ঢাকায় দিয়ে যায়, এই যে আমাকে ঢাকায় দিয়ে গেল, আর ও ঢাকায় আসেনি আমাকে। ও সেপ্টেম্বরের 2 তারিখে ঢাকায় দিয়ে গেছে, আগস্টের 25 তারিখে আমাকে মারছে, সেপ্টেম্বরের 2 তারিখে আমাকে ঢাকায় দিয়ে গেছে। তখন দিয়ে যাওয়ার পরে ও আর ঢাকায় আসেনি। আমি বারবার বলতাম আসো আসো, আমাকে দেখে যাও, ও আর ঢাকায় আসতো না। ও আসলো গিয়ে জানুয়ারি মাসের 5 তারিখে ওর ভাইয়ের বিয়ে হয়েছে। তখন আমার ছেলেটা পেটে, ওর ভাইয়ের বিয়ে হয়েছে। ওর ভাইয়ের বিয়ে তো আমাকে বলে নাই, ওরা ফোনটা দিয়ে আমাকে বলেনি পর্যন্ত যে আমার দেওরের বিয়ে। আমার ছোট্ট একটা বাচ্চা আছে, কত আশা করছে যে চাচার বিয়েতে আনন্দ করবো, আম্মু আমার তো কারো বিয়ে খেতে পারি না, আমার মা মানে কেউ নেই, চাচার বিয়েতে আনন্দ করবো। ও দাদাকে ফোন দিয়ে বলে, দাদা ভাই কাকার বিয়েতে নাচ গান হবে না, আমি কিন্তু নাচবো। না না, এসব এখানে হবে না, কোনো অনুষ্ঠান করবো না। আমি খবর নিয়ে জানলাম ওরা 300 লোকের আয়োজন করছে। 300 লোকের মধ্যে আমার বাচ্চাটা একবেলা খাইলে কি ক্ষতি হয়ে যায়। আর আমি তো অসুস্থ, আমি তো নাও যেতে পারতাম, আমাকে বললে তো খুব বেশি ক্ষতি হইতো না, বলে নাই ওরা। শ্বশুরও আপনাকে সম্মান দেয় না? শ্বশুর স্বামী কেউ বলে নাই, দেওর কেউ না, আমাকে বলেই নাই। যাই হোক, তো পরে মানে দেওরের বিয়ে হয়েছে জানতে পারলাম, পরে বললাম তো দেওরের বিয়ে হওয়ার 5 দিন পরে আমার স্বামী ঢাকা আসলো, 1 কেজি মিষ্টি নিয়ে আসলো, আমার জন্য একটা শাড়ি নিয়ে আসলো, মেয়ের জন্য একটা জামা নিয়ে আসলো। ও কিন্তু কখনো আমাকে কিছু কিনে দেয়নি, এগুলি নাকি আমার শ্বশুর আমাদের জন্য কিনে পাঠাইছে বিয়ের উপহার। এমন যে এগুলি পাঠাইছে, তো এগুলি কেন পাঠালো? বিয়েতে যেখানে আমরা যেতে পারলাম না সেখানে এগুলি আমাদের দরকার নেই। আর তোমাদের বিয়েতে কি এতই খাবারের শর্ট পড়ছিল? 2 টুকরা মাংস কি আমার মেয়েটার জন্য রাখতে পারো নাই? বিয়ের 2 টুকরা মাংস নিয়ে আসতাম, মেয়েটারে খাওয়াইতে, যে চাচা বিয়েতে যেতে পারো না, এগুলি খাও। বলছি ভাইবো না যে আমরা গরিব দেখে তোমার সাথে ছোট লোকি করতেছি যে খাওয়ার জন্য, কিন্তু ওর চাচার বিয়ে খাওয়ার হক কেউ নাই। যাই হোক, এই গেল ওর চাচার বিয়ের পরে ও গেল বিদেশ, ও বিদেশ গেল তাও বলো না। আমার ছেলে ও 19 তারিখে আসছে, 16 তারিখে আমার ছেলে হইলো, 19 তারিখে আমার শ্বশুরকে অনেকবার বলার পর, বাবা আপনার ছেলে আসলো না। পরে আমার শ্বশুর বলতেছে আমি তোকে আরো 5 দিন আগে, না ও যাওয়ার পরে বলছে। পরে আমার স্বামী আসলো 19 তারিখে আধা ঘন্টার জন্য আমাদের বাসায় আসলো। আইসা ছেলের আমি জোর করে একটু কোলে দিলাম, 10-15 মিনিটের জন্য ছেলেটাকে কোলে নিলে, 1 কেজি মিষ্টি নিয়ে আসছে, হাতে 2000 টাকা নিয়ে আসছে, আমার শ্বশুর নাকি দিছে। এখানেও সে ফ্রড করছে। আমি আমার শ্বশুর কাছে বলছিলাম যে বাবা আমার তো এখন চাকরি নাই, আর আমার মায়ের যা ইনকাম তাতে করে আমার সিজার আমার মা করতে পারবে না, আপনারা আমাকে সিজারের সময় টাকা দিয়েন, প্রায় 30,000 টাকা লাগবে। আমার শ্বশুর নাকি তাকে সিজারের জন্য, তারা কিন্তু এমনিতে আমাকে খরচ দেয় না, কিন্তু আমার শ্বশুর সিজারের জন্য তাকে নাকি মোট 35,000 টাকা দিচ্ছে, 30,000 সিজারের জন্য। পরে যখন বাচ্চা দেখতে আসছে ঢাকায়, তখন নাকি 5,000 টাকা দিছে যাতে বাচ্চাটার হাতে দেয়। ও আমাকে 15,000 টাকা পাঠাইছে, পরে আবার 3,000 টাকা পাঠাইছে, বলছে এটা আব্বা দিছে সিজারের জন্য, কিন্তু আমার সিজারের 35,000 টাকার মতো খরচ হয়েছে, ওইটা আমার মামালা দিছে। যাই হোক, দিল না, ওইটা বিকাশে পাঠাই দিছে আর কি, আমাকে বিকাশে পাঠা দিছে। পরে আমার সিজার হইলো, পরে 19 তারিখে আসলো, এসে ওই যে 18,000 টাকা আগে দিছে আর 2,000 টাকা দিয়ে বলে এটা আব্বু পাঠাইছে ওর জন্য, বাবুর জন্য আব্বু পাঠিয়েছে, আর 1 কেজি মিষ্টি নিয়ে গেছে। আধা ঘন্টা বসলো না, ছেলেটা হাতে একটু মতো করে দিচ্ছে, ছেলেটাকে কোলে থেকে নামাই দিয়ে চলে গেল। তো আমি বললাম যে তুমি কবে যাবা? চলে গেল, বললো যে আমি বাড়িতে চলে যাবো, ইমার্জেন্সি কাজ আছে, কি বলে ট্রাভেল এজেন্সি না কিসের বলে কাজ আছে, ইমার্জেন্সি ভিসার কাজ, চলে যাবে। তখন তুমি যাবা কবে? নিজের বাচ্চা হইছে, বাচ্চা দেখার টাইম পাইতেছে না, না, কয় ইমার্জেন্সি যাইতে হবে, বলতেছে যে খুব দ্রুত যাইতে হবে। তো বললাম যে ঠিক আছে যাবা তো, তুমি বিদেশ যাওয়ার আগে আমাদের এখানে আসবো তো?
বলে এখানে এসে কি করবো, তুমি তো অসুস্থ। তা আমি বলছি অসুস্থ থাকলে কি আমাদের সাথে একটু সময় কাটাইলা, বাচ্চাগুলোকে একটু দেখলা, গেলে কবে না কবে আসো, তোমার ছেলেটা ততদিন বড় হয়ে যাবে। তো বলতেছে যে না না এত সময় নেই, আমি যাওয়ার আগে আসবো, এসে তোমাদের সাথে 3-4 দিন থেকে যাবো। অথচ এতদিন যে সে বিদেশ যাবে যাবে করতেছে, ওর কথা ছিল বিদেশ যাবে 2-3 মাসও আমাকে সময় দিয়ে যাবে, কারণ যেহেতু আমরা এতদিন আলাদা আলাদা ছিলাম। তো এইভাবে সে আমাকে ফাঁকি দিয়ে চলে গেল। এই যে 19 তারিখে সে গেল, 24 তারিখে সে ফ্লাইটে উঠে চলে গেছে। আমি এই যে ফিরে আসলো, ফিরে আসার পরে ওই বইয়ের কাছে উঠলো গিয়া, ফিরে আসলো। এর মধ্যে আমার অনেকবার ওই মেয়ের সাথে কথা হয়েছে, আমি জানার পর অনেকবার ওই মেয়েকে বলছি, ওকে বলছি, ও বলছে দুনিয়া উল্টায় যাবে, ওই মেয়েরে ছাড়বে না। আমি আপনার সাথে প্রুফ দিচ্ছি, ও বলছে যে দুনিয়া উল্টায় গেলে ওই মেয়েকে সে ছাড়বে না, প্রয়োজনে ওই মেয়েকে বিদেশ নিয়ে যাবে। আমি বলছি আমি তোমার এলাকায় যাবো, ওদের বাড়ি হচ্ছে খাগড়াছড়ির মাটিরাঙ্গা। ও স্ট্রেট ডিভোর্স দিয়ে দিলে তো আপনি কিছু করেন নাই। হ্যাঁ, ও যদি ডিভোর্স দিয়ে দেয় আপনাকে, আমাকে? হ্যাঁ, তাহলে তো আর কিছু করেন নেই। ডিভোর্স কি দিছে? না ডিভোর্স দেয়নি আমাদের। তাহলে দুই বোন নিয়ে তো একসাথে থাকতে পারবে না। না, দুই বোনই আমিও থাকবো না ভাইয়া। আপনি যে আপনার পরে আপনার অনুমতি না নিয়ে বিয়ে করছে, আপনি তো চাইলেই কেস করতে পারেন তাহলে। ভাইয়া আসলে আমি আমার সামর্থ্য, আমাকে যারা দেখতেছে আমার এলাকার কেউ দেখলে বুঝবে আমাদের ভাইয়া বর্তমানে আমার কেস লড়ার সামর্থ্য না। আগে যখন চাকরি করছি, আমার মা যখন শক্ত সামর্থ্য ছিল, তখন হয়তো আমি কেস লড়তে পারতাম, কিন্তু বর্তমানে আমাদের খাওয়া পড়াটাই অনেক কষ্টে চলে। আমার মেয়েকে আমি একটা ভালো স্কুলে পড়াতে সরকার পারি বাদী না। হয়েও তো করে। আমি খোঁজ নিছি, আমার একটা বান্ধবী আছে ল পড়তেছে, তার কাছে আমি খোঁজ নিছি। সে বলতেছে বান্ধবী উকিলের খরচটা নাইলে না দিলাম। আমি আমার স্যারকে বললাম, কিন্তু কিসে জানি পেশকারের খরচ, যাতায়াত খরচ, আরো অনেক খরচ আছে, এগুলো নাকি দিতে হয়। উকিলের খরচ না দিলে, উকিল নাইলে আমার পক্ষ হয়ে লড়লো, সে কোনো টাকা নিল না। কিন্তু তারপর নাকি আর কেসে নাকি তারিখের পর তারিখ, তারিখের পর তারিখের মধ্যে নাকি সে চলে যাবে। তাই সে নাকি এই মাসে 12 তারিখে আসছে, সামনের মাসে 12 তারিখে সে চলে যাবে। সে মক্কায় হোটেল লে মেরিডিয়ানে চাকরি করে। হোটেল লে মেরিডিয়ানে আমি খবর নিয়েছি, সে 1 মাসের ছুটি নিয়ে সেখান থেকে মদিনা গেছে, এবং মদিনা থেকে সে 12 তারিখে বাংলাদেশে আসছে। এবং তার ভাষ্য মতে মানে তার ফ্যামিলি এখন আমাকে বলতেছে, মানে যে আমি একটু কমপ্লেন করছি, সেখানে বলছে তার বেতন নাকি 17,000 টাকা, কিন্তু আমার কাছে প্রমাণ আছে তার বেতন 70 থেকে 80,000 টাকা। সে যেখানে চাকরি করে তার বেতন 70 থেকে 80,000 টাকা, তার প্রত্যেকটা কলিগের বেতন 70 থেকে 80,000 টাকা। সে আমাকে কয়েক মাস সে টাকা দিছে, 2-3 মাস সে আমাকে 4,000 করে টাকা দিছে। মানে অনেক চিল্লাচিল্লি কান্নাকাটি করার পর বাচ্চাগুলিকে নিয়ে এত কষ্ট হয়, আমাকে বলে খালি চাকরি করো চাকরি করো। ছেলেটা হয়েছে 1 মাস পর থেকে। তাই বলে আমি কিভাবে চাকরি করবো, অনেক চিল্লাচিল্লি পর 2-3 মাসে আমাকে 4,000 করে। এর মধ্যে আর একটা ঘটনা আছে, সেটা হচ্ছে আমার ছেলে পেটে আমাকে যে লাথি মারলো, এরপরে বহুবার আমাকে সেই মোবাইলে রিকোয়েস্ট করছে। 6 মাসের সময় সে আমাকে রিকোয়েস্ট করছে আমি যেন সিজার করে ছেলেটাকে মেরে ফেলি। 6 মাসের সময় সিজার করে আমি যেন ছেলেটাকে মেরে ফেলি। সে আমাকে বহুবার রিকোয়েস্ট করছে। এটা হচ্ছে অক্টোবর-নভেম্বরের কথা। আমি বলছি না মারবো না, আমি যদি না খাওয়াতে পারি, তুমি যদি ওকে নাই খাওয়াও, তুমি তো এমনিতেও খাওয়াও না, না খাওয়ালে আমি ভিক্ষা করবো। যদি একেবারেই আমার সামর্থ্য না থাকে, আমি প্রয়োজনে ওকে এতিমখানায় দিয়ে দেবো, কিন্তু মেরে আমি ফেলবো না, কারণ ওকে দুনিয়ায় আমি আনবোই যেভাবেই হোক, তুমি যত কথাই বলো। অনেক বুঝাইছে যে দেখো আমি বিদেশ থেকে আসলে একটা বাচ্চা নিবো না, এই সেই। তো আমি কি আমার বাচ্চাটাকে মেরে ফেলবো নাকি? আল্লাহর কাছে আমি চাইছি, আল্লাহ আমাকে একটা বাচ্চা দিচ্ছে, আমার বাচ্চাকে কেন মেরে ফেলবো? এইবার সে বিদেশ গেছে, বিদেশ থেকে এসে ফাইনাল অবস্থা কি বোন এখন কি বর্তমান চলতেছে? অবস্থা হচ্ছে কি, সে বিদেশ থেকে আসছে যে ভাইয়া, সে যখন গেছে তো বলে গেল না, সে আসছে আমাকে বলে নেই। সে 12 তারিখে আসছে, আমি 17 তারিখে জানতে পারি সে আসছে, তার এলাকার এক লোকের মাধ্যমে আমাকে দেখাইছে যে বোন এই যে আপনার স্বামী তো এই তো, আপনি যে বললেন আপনার স্বামী বিদেশ, আমি বলে কি বলেন? পরে দেখি হ্যাঁ সত্যি এটা আমার স্বামী। পরে যখন ওকে জিজ্ঞেস করলাম আমার বাবা তুমি কোথায়, বলে আমি বিদেশে, আমি সৌদি আরব। পরে তার ফ্যামিলিকে জিজ্ঞেস করলাম, পরে আমি লাইভে গেছিলাম ফেসবুকে লাইভে গেছি যে আমার স্বামী এরকম এরকম আসছে, আমার স্বামী এসে আমাদের সাথে যোগাযোগ করে না। আমার কথা আমি ধরলাম যে আমি ভালো না, আমি খারাপ, আমার মধ্যে কোনো সমস্যা আছে, কিন্তু আমার বাচ্চাগুলি তো কোনো দোষ নাই, ওরা তো নির্দোষ, ওদেরকে একটাবার দেখতে আসতে পারতো না? সে বিয়ে করছে, আমি প্রথম ভাইয়া বলতাম কি বিয়ে করছে আমি মেনে নিব না, আমি সংসার করবো না সতীনের। পরবর্তীতে আমি ভাবলাম কি ও বলছে ওই বউকে কোনোভাবেই ছাড়বে না, আমি বলছি ঠিক আছে যেহেতু ছাড়বে না, আর আমারও যেহেতু অন্য কোনো অপশন নাই, তাহলে আমি ওরই সংসার করি। ও যদি দুজনকে যদি সমানভাবে দেখতে পারে তাহলে আমি সংসার করব। কিন্তু সমানও কোথায় দেখতেছে, ও 1 মাস চলে যায়, ও ফোন দিয়ে আমাদের একটু খবর নেয় না। বাচ্চাগুলি ফোন দিয়ে ভয়েস দেয় বাবা বাবা বাবা। নেওয়ার তো কোনো কারণই নেই, কারণ ডে 1 থেকে আপনার গল্প শুনে বোঝা যায় আপনার প্রতি তার কোনো ভালোবাসা নেই। আপনি তার প্রেমে পড়ছেন, সে না। হ্যাঁ বিষয়টা এরকমই, এবং তাই হয়েছে। ওয়াইফের প্রতি কোনো দায়িত্ব সে পালন করে নাই, বেবিদের প্রতিও না, বেবিদের প্রতিও না। অথচ আপনি যে বলা মাত্র প্রেগনেন্ট হয়ে যাচ্ছেন, সে চাওয়া মাত্র আপনি শুয়ে পড়তেছেন, দেখা মাত্র ভালোবাসতেছেন, চাওয়া মাত্র টাকা দিচ্ছেন, সব তো আপনি তারে প্রলুব্ধ করতেছেন পুরো ব্যাপারটাতে। হ্যাঁ ভাই আমারই দোষ, পুরো দোষ আমারই। এত এটা তো দোষের হইতে পরও পারে। তার দোষ দেখি না, এটা আমারই অপরাধ, অবশ্যই আমি স্বীকার করতেছি। অবশ্যই ডে 1 থেকে সমস্যা। জি আমি 1 বার সহ্য করব, 2 বার হইতে পারে, 3 বার যখন হইছে
তার মানে আমি তাকে প্রশ্রয় দিচ্ছি, করো। আর একটা মেয়ের সাথে সে সংসার করতেছে এবং আপনি এখন কাঁদতেছেন তারে ভালোবেসে। সরি, আপনার জন্য সিম্প্যাথি কেউ দেখাবে না। দুনিয়া আপনার একার বাপ না নেই, অধিকাংশ মানুষেরই, আমাদের সবারই বাপ মা থাকে না। এই নিয়ে বোন আমরা দোয়া করি আমার আল্লাহ মাটাকে আপনাকে সে ভালো করুন। প্রথম থেকেই সহ্য করতে পারে না। আমার মা আমার কাছে থাকে, সে সহ্য করতে পারে। আমার মা ছেলে নাই মেয়ে না, আমার মা কোথায় থাকবে? আমার মা তো উপার্জন করে, অবশ্যই সে আমার মাকে দেখতে পারে না। আমার মা কেন থাকে? মেয়ে ছেলে দুজনেরই দায়িত্ব তার মা বাপকে দেখা। জি বোন, লাস্টলি যদি কিছু বলার থাকে যারা দেখতেছে তাদের জন্য। না, আমি বর্তমান অবস্থাটা তার একটু বলি। সেটা হচ্ছে বর্তমানে সে তার ওই বউয়ের কাছে আছে। সে আমাকে ফোন দিছে, মানে লাইভ করার পরে সে আমাকে ফোন দিছে। আমার শ্বশুর কথা হচ্ছে গিয়ে যে বাবা তোমার কাছে ফিরবে, 20 বছর পরে হলেও ফিরবে। বলছে তখন আমি দিয়ে কি করবো? ওই যারা ক্যাস্টে জানে না করেন সেজন্য হ্যাঁ, বলছে। তো আমার স্বামী এখন আমাকে ফোন দিয়ে বলতেছে যে তুমি আমাকে মাফ করে দাও, আমি যাইনি, এটা আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমাদের কাছে যাবো, আমার চিকিৎসা করে যাব, আমার এখন 1 লক্ষ টাকা লাগবে, তুমি পারলে আমাকে 1 লক্ষ টাকা দাও। আমি বলছি প্রথম কথা আমার কাছে টাকা নেই, দ্বিতীয় কথা আমার কাছে এখন 1 লক্ষ কেন, যদি 5 লক্ষ টাকাও থাকতো আমি তোমাকে দিতাম না, কারণ তুমি তো আমার না, তুমি তো অন্য কারো। তো যাকে এত বছর রোজগার করে টাকা দিছো, যার কাছে তুমি আসছো, যার জন্য তোমার ভালোবাসা, তুমি তার কাছে চিকিৎসা করো, আমি তোমাকে চিকিৎসা করতে পারবো না। পরে বলতেছে বাসায় আসি, আমি তো বাচ্চাগুলোকে দেখতে আসি না, অন্য কাছে আমি আসি, এসে আমি কয়েকদিন থাকবো। আমাকে না, আর থাকা হবে না। তো আমি পরে বলছি যে তুমি যেহেতু ডিভোর্সের কথা সবসময় বলো, তাহলে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। উনার দেয়া লাগবে কেন, আপনি দেন। হ্যাঁ, তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও, ডিভোর্স দিলে ঝামেলা মিটমাট, কারণ তোমার যেহেতু আমাকে আর ভালো লাগে না। উনার দেয়া লাগবে কেন, আপনি কেন দেননি? ভাই আমি শুধু বাচ্চা দুটোর কথা চিন্তা করিনি, বাচ্চা দুটো ইতিম হয়ে যাবে। আমি যেমন আজকে ওর কাছে শুনতেছি যে আমার মা ভালো হইলে আমার বাবা ছাড়তো না, আমার মেয়েটাকে যদি পরবর্তীতে এই কথা শুনতে হয় যে তোর মা ভালো হইলে তোর বাবা তোর মাকে ছেড়ে দিত নাকি, তোর নানি ভালো হইলে তোর নানা তোর নানিকে ছেড়ে এই দিত না। ঢঙের কাদা কাইদেন না। একবার চিন্তা করে দেখেন তো, আপনার ব্যাংকে অনেক টাকা আছে, তাহলে কি হইতো? আপনার মার যদি অনেক টাকা থাকতো তাহলে এইসব কথা শুনতে হইতো? না আপনার যদি অনেক ইনকাম থাকতো তাহলে কি জামাইয়ের মুখোমুখি তাকায় থাকা লাগতো? না তাইলে ঢঙের কাদা কাইদে লাভ কি? 2 পয়সা নিজে ইনকাম করেন। যেভাবে আমি ইনকাম করবো, আপাতত আমি একটা ছোট কাজ করতেছি, একটা বাচ্চাকে স্কুলে আনানো, এবং আমি জবের জন্য অনেক জায়গায় ট্রাই করতেছি। ছেলেটা যেহেতু এতদিন বুকের দুধ খাইছে, এতদিন আমি লং টাইমের কোনো কাজ করতে পারিনি। এখন আমি অনেক জায়গায় চাকরির জন্য অলরেডি ইন্টারভিউ দিছি, এবং সকালে ছোট্ট একটা কাজ করে একটা বাচ্চাকে স্কুলে আনানো হয়, আর আম্মা যেটা করে সেটা দিয়ে আপাতত ছবি। আপনি কি আমাদের যারা দেখছেন তাদের কাছে কোনো সাহায্য চান? আমি তাদের কাছে সাহায্য চাই এটাই, যে তারা যদি কোনোভাবেই মানে আমার পাশে দাঁড়াতে পারে এই মুহূর্তে, যে সঠিক বিচার পাওয়ার জন্য তারা যদি আমার পাশে কোনো আপনি দাঁড়াতে কি পারে। আপনার ফোন নাম্বার বা ফেসবুক আইডি বলতে চান? জি বলতে, যেটা ইচ্ছা বলেন। আমার ফেসবুক আইডি হচ্ছে ববি তালুকদার তাসলিমা, বানান বলে দেন। BOBYTALUKDAR, ববি তালুকদার TASLIMA, ববি তালুকদার তাসলিমা। আইডি ওপেন করা আছে, আইডি লক ছিল, আমি লক খুলে রাখছি। ওকে, তার মানে ইনবক্স করতে পারবে চাইলে। জি inbox। ঠিক আছে বোন, আপনার লাইফ নিয়ে যদি শিক্ষণীয় কিছু থাকে মানুষের জন্য বলেন। শিক্ষণীয় আমি প্রত্যেকটা বোনকে বলবো যে নিজে নিজে বিয়ে করা থেকে বিরত থাকুন। প্রেম হতে পারে, প্রেম হলে বাবা মাকে জানান, ছেলে বাবা সঠিক। মাকে জানান, সঠিক। জানায় বিয়ে করেন। তাহলে অ্যাটলিস্ট ছেলে বাবা মাকে শেষ পর্যন্ত ধরতে পারবেন যে আপনার ছেলে, আপনারই তো বিয়ে দিচ্ছেন, প্রেম আমরা করছি কিন্তু বিয়ে তো আপনারই দিচ্ছেন। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে বেকার ছেলেদের থেকে দূরে থাকবেন, অবশ্যই কর্মঠ করে ছেলেকে বিয়ে করবেন, এবং খবর নেবেন যে সে আগে নেশাগ্রস্ত ছিল কিনা, Right. এবং তার ক্যারেক্টার ভালো আছে কিনা, সে ক্যারেক্টারলেস কিনা। এবং বিয়ের পরপরই বাচ্চা নেবেন না কেউ, আমার মতো অন্ততপক্ষে 2-1 বছর সময় নেবেন, নিয়ে দেখবেন ও কেমন, ও দায়িত্বশীল কিনা, আপনাকে ভরণ পোষণ করতে পারতেছে কিনা, বাচ্চার ভরণ পোষণ করতেছে কিনা, আপনার প্রতি ভালোবাসা আছে কিনা, পরনারীর প্রতি কোনো আসক্তি আছে কিনা, সেটা দেখবেন। এবং সে যখন কোনো পরকীয়া ধরা পড়বে, 1বার 2বার 3বার, 3বারের বার আপনি তার থেকে দূরে সরে যাওয়াটাই আমার মতে উচিত, কারণ না হলে আমার মতো আপনার জীবন নষ্ট হবে, এবং আমার বাচ্চা দুটার মতো আপনাদের বাচ্চার জীবন নষ্ট হবে। থ্যাংক ইউ বোন। আমি এই গল্পটা শুনছিলাম ওনার